সংবিধান নিয়ে আলোচনা করব। আজকের দুই একটা টপিকস নিয়ে আমি আলোচনা করব সংবিধানের। আর সে টপিকসগুলো হচ্ছে কি, একটু প্রথমত লিখে নিই টপিকসগুলো কি। লক্ষ্য করেন, সংবিধানের প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইসরাত জাহান রুবিনের চেষ্টা করি। প্রথমত আমরা আলোচনা করব হচ্ছে সংবিধান প্রণয়নের ইতিহাস। সংবিধান প্রণয়নের ইতিহাস নিয়ে আলোচনা করব। সংবিধান প্রণয়নের ইতিহাস নিয়ে আলোচনা করব। সংবিধান প্রণয়নের ইতিহাস। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সংবিধানের ভাগসমূহ। সংবিধানের ভাগসমূহ। এরপরে 3 নম্বর দিয়ে আলোচনা করব আমরা সংবিধানের তফসিল সমূহ। সংবিধানের তফসিল সমূহ নিয়ে আজকের আলোচনা করব। এই 3টে বিষয় নিয়ে আপনাদের সামনে আজকের আলোচনা করব। ওকে, যারা এখনো যোগদান করেননি তারা যুক্ত হয়ে যান, এবং যারা যোগদান করেছেন তারা দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন। প্রথমত আমরা সংবিধানের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। ওকে, আসেন সংবিধানের ইতিহাস। সংবিধানের ইতিহাস আমি ক্লাস নিতে আসেন আমরা একটা ছকের মাধ্যমে দেখি। প্রথমত লিখবেন, ইতিহাসটা সম্পূর্ণটাই মনে রাখবেন 1972 সাল। কত সাল? 1972 সাল। সংবিধানের ইতিহাস বলতে 1972 সাল। প্রথমত এক পাশে লিখবেন তারিখ, এরপর লিখবেন তথ্য। আমরা সুন্দরভাবে একটা চার্টের মাধ্যমে এটা পড়ব। প্রথমত আসেন তারিখ, 10 জানুয়ারি। 10 জানুয়ারি 1972। তথ্যটা কি হবে? শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। কত তারিখে হলো? 10 জানুয়ারি 1972। ঠিক এর পরের দিন 11 জানুয়ারি 1972। 11 জানুয়ারি কি করলেন? অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন। অস্থায়ী সংবিধান আদেশ জারি। অস্থায়ী সংবিধান আদেশ জারি। শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন একটা স্থায়ী সংবিধান তৈরি করার জন্য। এরপরে যে তারিখটা আমরা লিখব 12 জানুয়ারি। 12 জানুয়ারি মুজিবনগর সরকার ভেঙে নতুন মন্ত্রী পরিষদ শাসিত সরকার গঠন। নতুন মন্ত্রী পরিষদ শাসিত সরকার গঠন। তো 12 জানুয়ারি, 12 জানুয়ারি কি হলো? মুজিবনগর সরকার ভেঙে নতুন সরকার গঠিত হলো। ওকে, তাহলে দেখেন এই 12 জানুয়ারি পর্যন্ত কিন্তু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিলেন মুজিবনগর সরকারের।
এরপরে যখন এটা হয়ে গেল তখন কি হলো, রাষ্ট্রপতি থেকে তিনি এখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন, নতুন রাষ্ট্রপতি হয়ে আসলেন। নতুন রাষ্ট্রপতি হয়ে আসলেন কে? আবু সাইদ চৌধুরী। আবু সাইদ চৌধুরী ওকে। এরপরে আসেন, এরপরে আমরা যেটা পড়বো, যে তারিখটা পড়বো 23 মার্চ। 23 মার্চ, 23 মার্চে কি ঘটনাটা ঘটলো? 23 মার্চে ঘটলো হচ্ছে আবু সাইদ চৌধুরী, আবু সাইদ চৌধুরী গণপরিষদ আদেশের জারি করেন। গণপরিষদ আদেশ জারি করেন। গণপরিষদ আদেশ জারি করেন 23 মার্চ। গণপরিষদ আদেশ অনুযায়ী গণপরিষদ গঠন হয়ে যাবে। এরপরে 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। গণপরিষদের প্রথম অধিবেশন গণপরিষদের প্রথম অধিবেশন বসে। গণপরিষদের প্রথম অধিবেশন বসে। ওকে। এরপরে যে তারিখটা লিখবেন সেটা হচ্ছে এর পরের দিন 11 এপ্রিল। 11 এপ্রিল 1972 সংবিধান খসড়া প্রণয়ন কমিটি, খসড়া প্রণয়ন কমিটি গঠন। খসড়া প্রণয়ন কমিটি গঠন। এরপরে আমি এগুলো আস্তে আস্তে ব্যাখ্যা দিব। আগে আমরা এই ডেটগুলো লিখি, ডেটগুলো লেখার মাধ্যমে এরপরে আমরা পরবর্তীতে এগুলোর ব্যাখ্যা দিব। লক্ষ্য করেন, আমরা কিন্তু সম্পূর্ণ 1972 সালের ঘটনাই পড়ছি। কিসের ঘটনা পড়ছি? 1972 সালের ঘটনা পড়ছি। সংবিধানের ইতিহাস মানেই মনে করবেন 1972 সাল। কত সাল? 1972 সাল। তো আমরা জানি মুক্তিযুদ্ধের পুরোটা সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। ওখান থেকে মুক্তি সংগ্রামের মাধ্যমে বাংলার জনগণ যখন বিজয় অর্জন করলো তখন তাকে মুক্তি দিতে বাধ্য হলো। যখন তিনি 10 জানুয়ারি দেশে ফিরে আসলেন, দেশে ফিরে আসার পরের দিনই 11 জানুয়ারি তিনি একটি স্থায়ী সংবিধান তৈরি করার জন্য অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এই আদেশ অনুযায়ী 12 জানুয়ারি আমাদের মুজিবনগর সরকার ভেঙে যায় এবং নতুন মন্ত্রিপরিষদ শাসিত সরকার গঠিত হয়। ওকে। গঠিত হওয়ার পরে 23 মার্চে এসে আবু সাইদ চৌধুরী, এটা মনে রাখবেন, অস্থায়ী সংবিধান আদেশ, এই অস্থায়ী সংবিধান আদেশটা জারি করেন কিন্তু শেখ মুজিবুর রহমান। আর এই গণপরিষদ আদেশ এটা কিন্তু জারি করেন আবু সাইদ চৌধুরী। এই দুইটা তথ্য খুব ভালো করে মনে রাখবেন, একটা 11 জানুয়ারি আর একটা 23 মার্চ। মনে রাখবেন, কোনো আদেশ বা কোনো অধ্যাদেশ এটা জারি করার একমাত্র এখতিয়ার থাকে মহামান্য রাষ্ট্রপতির। তাহলে এখান থেকে একটা পরীক্ষা প্রশ্ন আসে যে অধ্যাদেশ জারি করেন কে বা আদেশ জারি করেন কে? মহামান্য রাষ্ট্রপতি। তাহলে 11 জানুয়ারি শেখ মুজিবুর রহমান ছিলেন রাষ্ট্রপতি। 23 মার্চে অর্থাৎ 12 জানুয়ারি সরকার পরিবর্তনের পরে রাষ্ট্রপতি কিন্তু হয়ে যান আবু সাইদ চৌধুরী। তখন এর পরবর্তী যত আদেশ বা অধ্যাদেশ এগুলো কিন্তু জারি করবেন অবশ্যই আবু সাইদ চৌধুরী। তাহলে আবু সাইদ চৌধুরী গণপরিষদ আদেশ জারি করেন। এরপরে গণপরিষদের প্রথম বৈঠক 10 এপ্রিল গণপরিষদের প্রথম বৈঠক বসে। এই বৈঠকের পরের দিন অর্থাৎ 11 এপ্রিল সংবিধান তৈরি করার জন্য খসড়া প্রণয়ন কমিটি গঠিত হয়। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। ওকে।
আবার এরকম তারিখ, এরপরে তথ্য। এই খসড়া প্রণয়ন কমিটি কি করে? এদের প্রথম বৈঠক বসে 17 এপ্রিল 1972। প্রত্যেকটাই 72। খসড়া প্রণয়ন কমিটির প্রথম বৈঠক, খসড়া প্রণয়ন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়, প্রথম বৈঠক হয় ভাইয়া। ওকে, খসড়া প্রণয়ন কমিটির প্রথম বৈঠক বসলো 17 এপ্রিল 1972। ওকে, এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে 12 অক্টোবর। 12 অক্টোবর 1972। 12 অক্টোবর 1972 গণপরিষদে উত্থাপন করা হয়। খসড়াটি গণপরিষদে উত্থাপন। ওকে, এরপরে লিখবেন 4 নভেম্বর 1972 সংবিধান পাস হয়, বা খসড়াটি বা সংবিধান গণপরিষদ কর্তৃক পাস হয়, গণপরিষদ কর্তৃক পাস। আর এজন্য এটাই মনে রাখবেন সংবিধান দিবস। প্রতি বছর এই 4 নভেম্বর সংবিধান দিবস পালিত হয়। ওকে, এরপরে আসুন 16 ডিসেম্বর। এই 16 ডিসেম্বর কি হয়? সংবিধান কার্যকর হয়। সংবিধান কার্যকর হয়। এই হচ্ছে মোটামুটি আপনার কি সংবিধান প্রণয়নের ইতিহাস। ওকে, আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এই কয়টা তথ্য বিশেষ করে আমি যদি আপনাকে একটু দেখাই, সেটা হচ্ছে এইটা আর এইটা, এই 3টা তারিখ সংবিধান বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় আসে। অর্থাৎ খসড়াটি গণপরিষদে কত তারিখে উত্থাপন করা হয়? 12 অক্টোবর। আবার খসড়াটি গণপরিষদ কর্তৃক কত তারিখে পাস হয়? 4 নভেম্বর। আর সংবিধান কত তারিখে কার্যকর হয়? 16 ডিসেম্বর। এই তারিখ কটা আপনার খুব ভালো করে মনে রাখতে হবে। মনে রাখার বিষয়টা দেখেন তো একটু, 12 যোগ 4 সমান 16 হয় কিনা? তাহলে 12 4 16, 12 যোগ 4 সমান 16। তাহলে কি হয়? প্রথমত উত্থাপন করে, এরপরে এটা গ্রহণ করে, এরপরে এটা কার্যকর হয়। প্রথমত আপনি একটা প্রস্তাব উত্থাপন করতে হবে। এই প্রস্তাবটা যাদের কাছে উত্থাপন করবেন, পরবর্তীতে তারা এটা কি করবে? এটা গ্রহণ করবে, অর্থাৎ পাস করবে। গ্রহণ করাটা মানেই হচ্ছে পাস করা। যখন গ্রহণ করবে তখন ওই অনুযায়ী কাজ করা শুরু করবে, অর্থাৎ সংবিধান কার্যকর হয়ে গেল। তাহলে 12 যোগ 4 সমান কত? 12 যোগ 4 সমান 16। এটা মনে রাখবেন, সব সময় মনে রাখবেন। অজস্র পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসছে, আমার কথা কি বুঝলাম? ওকে, ঠিক আছে। তাহলে মনে রাখবেন কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন। যে কয়েকটা তারিখ আমি বললাম, তারিখের ভিতরে কি কি আছে বলেন তো? হ্যাঁ, তারিখের ভিতরে 17 এপ্রিল, 12 অক্টোবর, 4 নভেম্বর এবং
16 ডিসেম্বর। কয়েকটা তারিখ যেগুলো আমরা বললাম একটু লক্ষ্য করেন। আমরা জানুয়ারি মাসের যে তারিখগুলো পড়লাম, জানুয়ারি মাস 1972, এখানে যদি আমি দেখি 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, এটা হচ্ছে জানুয়ারি 1971। এরপরে মার্চ 23 তারিখ। এরপরে আপনি যেটা দেখবেন এপ্রিল 10 এপ্রিল, 11 এপ্রিল আর 17 এপ্রিল। এরপরে অক্টোবরের 12 তারিখ, নভেম্বর মাঝে মধ্যে লাগে আবার, নভেম্বর 4 তারিখ, 4টা এখানে আবার 8 বুঝবেন, ঝামেলা। ক্লিন, সব ক্লিন হয়ে যাবে না। হ্যাঁ এখানে দিব। আচ্ছা, উল্টা পিঠ, ওরে জ্বালা, কি কাহিনী। নভেম্বরের 4 তারিখ আর একটা হচ্ছে ডিসেম্বরের 16 তারিখ। এই কয়টা তারিখ আপনার ভালো করে মনে রাখতে হবে, তাহলেই এনাফ। তাহলে 10 তারিখে শেখ মুজিবুর রহমান আসলেন, 11 তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন, 12 তারিখে সরকার পরিবর্তন হলো। 23 মার্চ গণপরিষদ আদেশ জারি হলো। গণপরিষদ আদেশ অনুযায়ী 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসলো। 11 এপ্রিল খসড়া প্রণয়ন কমিটি গঠিত হলো। 17 এপ্রিল এই কমিটির প্রথম বৈঠক বসলো। এরপরে 12 অক্টোবর এই কমিটি গণপরিষদে তাদের তৈরি করা খসড়াটি উত্থাপন করলেন। এরপরে 4 নভেম্বর ওই সংবিধানের খসড়াটি গণপরিষদে পাশ হলো, অর্থাৎ ওই দিনই সংবিধান হয়ে গেল। আর 16 ডিসেম্বর এই সংবিধানটি পাশ হলো, মানে কার্যকর হলো। এবার বলেন কে কে বুঝেন নাই, কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। এতটুকু সংবিধানের ইতিহাস সম্পর্কে মনে রাখলেই হবে। ওকে, এরপরে আসেন আমরা চলে যাই দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে চলে যাই। দ্বিতীয় পর্বটা কি লক্ষ্য করেন। গণপরিষদের সদস্য, গণপরিষদের সদস্য, গণপরিষদের সদস্য লিখবেন 403 জন। কয়জন? 403 জন। আর এর মধ্যে একমাত্র বিরোধী দলীয়, সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত, এটা মনে রাখবেন। এরপরে লিখবেন গণপরিষদের প্রথম সভাপতি, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। এর পরের পয়েন্ট দিয়ে লিখবেন গণপরিষদের যারা পেইড বেসে আছেন এখানে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আজকের যেই ক্লাসটা নিব এর একটা পিডিএফ কিন্তু আপনাদেরকে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, শুধুমাত্র যারা পেইড বেসে আছেন তারাই এই পিডিএফটা পাবেন। ওকে, এরপরে আসেন গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ।
আব্দুল হামিদ। এরপরের পয়েন্টটি লিখবেন গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার। আমাকে একটু দিয়েন, আমি নক দিব না। ওকে, ঠিক আছে। হ্যাঁ, সবই 1972 হবে। ইসরাত আপু, সব 1972 হবে। আমি যেটা আপনাকে বললাম যে সংবিধানের ইতিহাস মানেই 1972 সাল, সব 1972 সাল। ওকে, এই জন্য আমি আর সালটা লিখি নেই। দিয়ে দিব ক্লাস শেষ করে। আপু নো টেনশন। ওকে, রবিন আপু দিয়ে দিবেন। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার, মোহাম্মদুল্লাহ। ওকে, এর পরের পয়েন্ট দিয়ে লিখবেন খসড়া প্রণয়ন কমিটির সদস্য। খসড়া প্রণয়ন কমিটির সদস্য। খসড়া প্রণয়ন কমিটির সদস্য। খসড়া প্রণয়ন কমিটির সদস্য কতজন বলেন তো? খসড়া প্রণয়ন কমিটির সদস্য দেখে তো বলতে পারেন কিনা, সবাই একটু কমেন্টস করে জানান তো। খসড়া প্রণয়ন কমিটির সদস্য কয়জন? ওকে, খসড়া প্রণয়ন কমিটির সদস্য কতজন? সবাই একটু কমেন্টস করে জানান তো দেখি কার কার মনে আছে। এই ফাঁকে আমি একটু বলে নেই, আপনারা যারা পেইড বেসে আছেন তাদের আজকের এটার পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা পিডিএফটা পেয়ে যাবেন। আর যারা আপনারা আমাদের পেইড বেসে নেই, আপনারা যদি আমাদের সাথে যুক্ত থাকতে চান তাহলে আপনাদের জন্য নতুন ব্যাচে ভর্তি চলছে। আপনারা আমাদের সম্মানিত শিশির স্যারের সাথে যোগাযোগ করলে আপনারা আমাদের পেইড ব্যাচে ক্লাসগুলো করতে পারবেন নিয়মিত। আর বলে রাখি, আমাদের ক্লাসগুলো ভিডিও আকারে থাকে এবং প্রতিটি ক্লাসের শিট আমরা প্রদান করে থাকি এবং প্রতিদিন আমাদের ক্লাস সংগঠিত হয়। ওকে, তো ইসরাত জাহান আপু বলছেন 34 জন, রুনা আফরোজ বলছেন মনে নেই। ওকে, মনে নেই তার মানে আপনি সুস্থ আছেন। ওকে, গণপরিষদের সদস্য হচ্ছে 34 জন। কতজন? 34 জন। মনে রাখবেন এখানে একটা বিষয়, একটু পরে আমি আসতেছি, আগে এটা লিখে নেই। 34 জন। পরের পয়েন্ট দিয়ে লিখবেন এই খসড়া প্রণয়ন কমিটির সভাপতি। হ্যাঁ, খসড়া প্রণয়ন কমিটির সভাপতি ডক্টর কামাল হোসেন। এই আজকের আমার একটু বিমর্ষ লাগতেছে না, কেমন জানো? শরীরটা খারাপ লাগতেছে। একটা বিষয় মনে রাখবেন, শরীর স্বাস্থ্য ভালো না থাকলে অসুখ বিসুখও ভালো লাগে না, বুঝছেন? আমার অবস্থা হয়েছে সেরকম। যাই হোক, আশা করি আপনারা বুঝতেছেন। মনে নেই তাহলে সুস্থ কেমনে? মানুষ মাত্রই ভুল, মানুষ শিখবে ভুলে যাবে, এরকম করতে করতে তার মেধায় এক সময় এটা সেট হয়ে যাবে। কথা বুঝছেন? আপনি স্বাভাবিক আছেন, এটা আমি নিশ্চিত। আপনি প্রাইমারিতে যাদের সাথে লেখাপড়া করছেন, এত ভালো সম্পর্ক ছিল, সবাইকে কি আপনার মনে আছে? স্মৃতিপট থেকে হারিয়ে গেছে। আবার যখন হঠাৎ করে একদিন দেখা হবে, দেখবেন তাকে খুব ভালো করে আপনি চিনতেছেন। হ্যাঁ, তো
এটাই এরকম। আমরা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমরা লেখাপড়াটা বেশি সিরিয়াসলি ভাবে মনে রাখতে চাই, এই জন্য সে আমার মনে থাকে না। হ্যাঁ, যাকে বেশি সিরিয়াসলি পাত্তা দিবেন সে আপনার কাছে ধরা দিবে না, সে আপনার মনেও থাকবে না, এটা চিরন্তন বাস্তব। আর যারা জীবনে পাত্তাই দেন নাই, দেখেন ওইগুলো কি হয়, ওইগুলো বেশি মনে থাকে। গোলাপ ফুল গাছ, একটা গোলাপ গাছ, এটা মানে এটা লাগানো এবং বড় করা কতটা যে কষ্টের, হ্যাঁ খুবই কষ্টের। কিন্তু দেখেন অন্যান্য যেই গাছগুলো আছে, কেউ লাগাইছে, কেউ পরিচর্যা করছে, কোনো কিছু করতে হয় নাই। পরিচর্যা করে নাই, কোনো কিছু করতে হয় নাই। সুতরাং আপনাকে কি করতে হবে, যেটা পড়বেন, যেটা আপনি রাখতে চান নিজের কাছে, সেটাকে ভালো করে পরিচর্যা করতে হবে। হ্যাঁ, বারবার প্রতিদিন দেখতে হবে। এখন আপনি একদিন দেখে যদি মনে করেন আমি মনে রাখতে চাই, মনে থাকে না কেন, তাহলে তো হবে না। আপনি বারবার প্রতিদিন একবার করে একটু দেখবেন, একবার করে একটু দেখবেন, দেখতে দেখতে এরপরে যদি আপনি দেখেন যে না আমার মনে থাকে না, তখন আপনি পাগল। কিন্তু আপনি দেখবেন ভুলে যাবেন, দেখবেন ভুলে যাবেন, দেখবেন ভুলে যাবেন, আবার দেখবেন, দেখবেন, এরকম করতে করতে আলহামদু সূরা যেরকম মুখস্থ করছেন এখন আর দেখতে হয় না, বললেই মনে হয় যেন এটা বাংলা বলতেছি। হ্যাঁ, এক ব্যক্তি সৌদি আরব থেকে এসে বলতেছে যে সব আরবিতে বলছে, কিন্তু আলহামদু সূরা এবং আজানটা বাংলায় দিছে। তার মানে কি, আদৌ কি বাংলায় দিছে? না, তার ওইটা পড়তে 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 মনে হয়েছে যে না এটা এরকম বাংলা ভাষাই বলছে। তো কোনো একটা বিষয় দেখতে দেখতে পড়তে পড়তে এরপরে আপনার এটা কি হয়ে যায়, এমনভাবে সেট আপ হয়ে যায়। কিন্তু আপনি আমি তো রিভিশন দেই না, কখনো রিভিশন দিব না। আমরা একবার দেখলেই মনে করেন এখনো হয় না কেন, শেষ, আর আর এটা সময় দিব না, হয় না কেন। এজন্য কাউকে পাত্তা দেবেন না, ঠিক আছে। হ্যাঁ, আপনার মুখস্থ ছিল, ভুলে গেলাম, তার মানে এই যে আপনি কষ্টটা পেলেন, এই জন্য আরো বেশি মনে থাকবে না। ভুলে গেছি তাতে কি হয়েছে, তাতে হয়েছেটা কি, এখন আবার মনে পড়বে, বাস শেষ। কিন্তু এটা নিয়ে যত মন খারাপ করবেন, দেখবেন আরো আপনি আস্তে আস্তে ড্যামারেজ হবেন। ওকে, খসড়া প্রণয়ন কমিটির সভাপতি ডক্টর কামাল হোসেন ছিলেন। আর এখানে একমাত্র নারী সদস্য, একমাত্র নারী সদস্য রাজিয়া বানু, একমাত্র নারী সদস্য রাজিয়া বানু। সবার লেখা হলে বলবেন, এতটুকু উঠায় নেন। এরপরে আমি একটু এখান থেকে আলোচনা করব। রুবেল মিয়া, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, কেমন আছেন আপনি? ঠিক কইছেন, ঠিক কইছি। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই প্রশ্ন করছেন যে কোনটা কোনটা, তা তো আর বলা যাবে না, কোনটা তা আর বলা যাবে না। লেখা হয়েছে, লেখা শেষ, এতটুকু দেখেন। ওকে, লেখা যদি হয়ে থাকে তাহলে আসেন আমরা একটু আলোচনা করি, একটু আলোচনা করি। লক্ষ্য করেন, এইখানে একটা সংখ্যা আছে 403 জন, এখানে একটা সংখ্যা আছে 34 জন। আমরা এই 403 জন এবং 34 জনের মধ্যে তালগোল পাকাই। আমরা 34 জনের সংখ্যাটা এমনভাবে মুখস্থ করি, পরীক্ষায় যাই আসুক না কেন 34 জন। সংবিধান সংক্রান্ত যদি সদস্য আসে তাহলে আমরা চোখ বন্ধ করে বলি 34 জন, আদৌ না। 403 জন, এটা হচ্ছে গণপরিষদ। গণপরিষদটা হচ্ছে আসল বিষয়, মূল, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে আইনসভা। সংবিধান তৈরি করার জন্য যে আইনসভাটা, সেটা হচ্ছে গণপরিষদ। এই গণপরিষদের বা মূল যেটা, সেটার সদস্য হচ্ছে 403 জন। ওই 403 জনের মধ্য থেকে একটা সংখ্যক সদস্য নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে খসড়া তৈরি করার জন্য, সেটার নাম হচ্ছে খসড়া প্রণয়ন কমিটি। এটার সদস্য হচ্ছে 34 জন।
এই 34 জন কিন্তু এই 403 জনের মধ্যে থেকে নিয়ে আসা। কিন্তু আমাদের যদি প্রশ্ন করা হয় যে গণপরিষদের সদস্য কয়জন, তাহলে সেটাও আমরা কিন্তু চোখ বন্ধ করে 34 জন বলি, কারণ ওই যে মুখস্থ করছি। কিছু বুঝি আর না বুঝি আমি মুখস্থ করবই আর পরীক্ষায় ফেল করবই। কখনো মুখস্থ করতে যাবেন না, যতটুকু পড়বেন বুঝে শুনে এরপরে কম্পেয়ার করে পড়বেন, কম্পেয়ার করে পড়বেন। আমি দেখি অনেকে শর্টকাট মুখস্থ করায়, কবিতা ছন্দ 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 মুখস্থ করায়। ভাই জীবনে এত ছন্দ মুখস্থ করবেন, পরীক্ষার হলে গিয়ে দেখবেন কোনটা কোনটার ছন্দ, এই ছন্দই ভুলে গেছেন। পরে আবার আপনাকে আরেকটা ছন্দ বের করতে হবে, বের হয়ে কোনটা কোনটার ছন্দ এটা মনে রাখার জন্য আরেকটা ছন্দ। আপনি ছন্দ কেন মুখস্থ করতেছেন? কি উল্টাপাল্টা লেখাপড়া, শর্টকাট কেন খুঁজতেছেন? আপনি কেন টপিক্সটা, টোটাল টপিক্সটা আপনি পড়তেছেন না? টোটাল টপিক্সটা পড়েন, ওখান থেকে যে প্রশ্ন আছে সেটাই আপনি পারবেন। কিসের শর্টকাট? ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। একজনে বলেছেন কিসের ঠিকানা চাইতেছেন আপনারা, পার্সেল করতে বলছেন, ঠিকানা বুঝলাম না, ঘটনাটা কি চলতেছে? কার কার মধ্যে কি কি হচ্ছে? সবার জন্য দোয়া করি আমরা, আপনারা সুখে শান্তিতে থাকেন। ওকে ওকে, আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে সুখে শান্তিতে রাখে, হ্যাঁ, গোলাপ গাছের মাধ্যমে। তো আসেন তাহলে গণপরিষদ যদি বলে, গণপরিষদটা মনে রাখবেন মূল, গণপরিষদের সদস্য হচ্ছে 403 জন। ওই গণপরিষদের মধ্য থেকে একটা কমিটি গঠন করা হয়েছে, এই কমিটির সদস্য হচ্ছে 34 জন। সুতরাং সদস্য প্রশ্ন আসলেই 34 জন উত্তর দিয়েন না, কোনটা আসছে সেটা দেখে নিয়েন। ওকে, গণপরিষদের প্রথম সভাপতি খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন ওই সদস্যদের মধ্যে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ, তাকেই বানানো হয়েছে। ওকে, এরপরে স্পিকার শাহ আব্দুল হামিদ, ডেপুটি স্পিকার মোহাম্মদুল্লাহ। মনে রাখবেন এই মোহাম্মদুল্লাহ কিন্তু আমাদের জাতীয় সংসদের প্রথম স্পিকার। ওকে, এরপরে খসড়া প্রণয়ন কমিটির যিনি সদস্য ছিলেন তার নাম হচ্ছে ডক্টর কামাল হোসেন, আর একমাত্র নারী সদস্য ছিল রাজিয়া বানু। আর টোটাল সদস্যদের মধ্যে একজনই বিরোধী দলীয় ছিল। তাহলে এই জায়গায় 34 জনের মধ্যেও এই সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন, তিনিও তাহলে হবেন কি বিরোধী দলীয়। আর তিনি কোন দলের? ইনি ছিলেন ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফফর। ন্যাপের দুইটা তিনটা ছিল মোটামুটি, ন্যাপ মুজাফফর, ন্যাপ মুজাফফর তার দলের ছিলেন। একটা ছিল ন্যাপ ভাসানী, ন্যাপ মুজাফফর, ন্যাপ মতিয়া। এই ইতিহাস, এই গল্প আবার আর একদিন বলবো ইনশাল্লাহ, যেদিন আমরা রাজনৈতিক দলের ক্লাসগুলো করব। হ্যাঁ, রাজনৈতিক ইতিহাসের ক্লাসটা করব। ওই দিন কোন দল কিভাবে কিভাবে ভেঙে চুরে কতটা দল তৈরি হয়েছে, কে কোনভাবে গেল, হ্যাঁ, এগুলো নিয়ে বিস্তার আলোচনা করব ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে ওকে, আশা করি এটা শেষ। বেগম রাজিয়া বানু। এরপরে আসেন, এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সংবিধান, সংবিধানের পৃষ্ঠা, সংবিধানের পৃষ্ঠা। এখানে আমরা কয়েকটা তথ্য লিখব। হস্তলিখিত, আজকের কথাই টাইনে উঠাইতে পারতেছি না, টানা ক্লাসে, অফলাইনে টানা ক্লাসে ক্লান্ত হয়ে পড়ছি। ঈদের পর থেকে একদিনও এখন পর্যন্ত মিস নেই, প্রতিদিন ক্লাস করতে করতে নিজে অসুস্থ হয়ে পড়ছি। হস্তলিখিত সংবিধান, হস্তলিখিত সংবিধানের পৃষ্ঠা হচ্ছে 93টি। হস্তলিখিত সংবিধানের পৃষ্ঠা 93টি। এরপরে লিখবেন স্বাক্ষর সহ, স্বাক্ষর সহ পৃষ্ঠা।
স্বাক্ষর সহ পৃষ্ঠা 108টি। এরপরে লিখবেন মোট পৃষ্ঠা, মোট পৃষ্ঠা 109টি। হস্তলিখিত সংবিধানের পৃষ্ঠা 93টি। আপনার গলা কেমনে ঠিক থাকে এত লেকচার দেওয়ার পর? ভালো কথা মনে করছেন। আজকের আমি কেমনে জানো তালে তালে ভুলে গেছি। জ্যৈষ্ঠ মধু দেখছিলাম ইয়াতে, কিনতেও চাইছিলাম, কিন্তু কেমনে জানো তালে তালে ভুলে গেছি। গলা ঠিক নাই তো। তাহলে দেখেন হস্তলিখিত সংবিধানটার পৃষ্ঠা হচ্ছে 93টি। 93 পৃষ্ঠায় এসে আমার লেখা শেষ হয়েছে সংবিধান। ওই 93 পৃষ্ঠা থেকে স্বাক্ষর দেওয়া শুরু হয়েছে, স্বাক্ষর সহ 108টি, অর্থাৎ 108 নম্বর পৃষ্ঠায় স্বাক্ষর শেষ হয়েছে। এরপরে এই 108 নম্বর পৃষ্ঠার পরে আরো একটা পৃষ্ঠা আছে, তার মানে সংবিধানে মোট পৃষ্ঠা কয়টি ছিল? 109টি ছিল মোট পৃষ্ঠা। কথা কি বুঝলেন কিনা? পরীক্ষায় যেভাবে আসে সেভাবেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আরফিনা পারভিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অনেক ভালো। এই কথা তোরে কে কইতে বলছে? আফরিনা পারভিন, আমি অনেক ভালো ক্লাস নেই। হ্যাঁ, আপনার ক্লাসে কঠিন পড়াও ভালো বুঝি। ইস্কি তেল দিতেছে আমারে। আমি তোরে কইতে কইছি? আমার প্রশংসা করতে কইছি তোরে? তবে প্রশংসা করলে ভালোই লাগে। থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ আপু। আর আপনাদের জন্য আমি একটা সেশন করি, আপনারা জানেন হয়তোবা সবাই, অনেকেই জানেন না। সেশনটা হচ্ছে আপনাদের প্রশ্ন আমার উত্তর। সাধারণ জ্ঞান সম্পর্কে যে কোনো প্রশ্ন আমাকে কমেন্টস করে অথবা আমার মেসেঞ্জারে মেসেজ দিয়ে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। আমি সময় সাপেক্ষে লাইভে এসে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিব। সুতরাং আজকের থেকে যত প্রশ্ন আছে আপনার, যে এইটা বুঝি না, নির্দিষ্ট প্রশ্ন, নির্দিষ্ট টপিকস নয়। এখন মনে করেন বলবেন যে স্যার সংবিধান বুঝি না, একটু উত্তর দেন, এটা কিন্তু না। সংবিধানের নির্দিষ্ট কোন পয়েন্ট আপনি বুঝতে চান, হ্যাঁ, কোন তথ্যটা আপনি জানতে চান, সেটা সম্পর্কে আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি এসে সেটা আলোচনা করব লাইভে এসে। ওকে, ঠিক আছে। আফরিন আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যারা শিক্ষক তাদের উদ্দেশ্য হওয়া উচিত এইটাই যে বিষয়টা আমি বুঝি সেটা অন্যকে বুঝিয়ে দেওয়া, যে এটা এইভাবে। শুধু ক্লাসে তথ্য মুখস্থ করানোটা আমার দায়িত্ব নয়। আমার দায়িত্বটা হচ্ছে আপনার কঠিন যে বিষয়গুলো এগুলো সহজ করে দেওয়া এবং ওই টোটাল টপিকসটা আপনাকে বুঝাইয়া দেওয়া, বাকিগুলো যাতে আপনি নিজেই পড়তে পারেন। এটা হচ্ছে একজন শিক্ষকের উদ্দেশ্য হওয়া উচিত। আমিও সেটাই চেষ্টা করি। কতটুকু পারি না আমি জানি না। ওকে, ধন্যবাদ আপনাকে কমেন্টস করার জন্য। তাহলে সংবিধানের পৃষ্ঠাটা আমরা বুঝলাম কিনা? এরপরে লিখবেন, এরপরে যেটা লিখবেন সেটা হচ্ছে সংবিধান লিখেছেন, সংবিধান লিখেছেন। কে লিখেছেন? শিল্পী আব্দুর রউফ। শিল্পী আব্দুর রউফ, শিল্পী আব্দুর রউফ লিখেছেন। ওকে, আচ্ছা। লাভলি আপু বলেছেন 93 যোগ 108 কি 109 হয়? না, এটা কোনো ম্যাথেও তো আমি দেখি নাই। 93 যোগ 108 সমান 109, এটা কিভাবে হবে? আমি সেটা বলিও নাই। শোন আপু, লাভলি শোন, বিষয়টা হচ্ছে যখন সংবিধান 1 নম্বর পৃষ্ঠা হতে লেখা শুরু করছে, লিখতে 93 পৃষ্ঠা পর্যন্ত লিখছে। ওই 93 পৃষ্ঠা থেকে আবার স্বাক্ষর দেওয়া শুরু করছে, 108 নম্বর পেজে এসে শেষ হয়েছে। 108 নম্বর পেজের পরে আরো একটা পৃষ্ঠা আছে, সেটা হচ্ছে 109 নম্বর পৃষ্ঠা।
তার মানে আমি 93 যোগ 108 সমান 109 সেটা বলিনি, যে সংবিধান লেখা শেষ হয়েছে 93 পৃষ্ঠায় এসে, ওখান থেকে স্বাক্ষর করা শুরু হয়েছে 108 পৃষ্ঠায় এসে স্বাক্ষর শেষ হয়েছে, অর্থাৎ 93 থেকে 108 পৃষ্ঠা পর্যন্ত স্বাক্ষর হয়েছে। এরপরে লাস্টে আরেকটা কি আছে, পৃষ্ঠা আছে, আমি এটা বলেছি। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাথে সম্মানিত শ্রদ্ধেয় মাসুম স্যার আছেন, আপনারা আমাদেরকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই মাসুম স্যারকে একটু শুভেচ্ছা জানাবেন, সবাই মাসুম স্যারকে একটু শুভেচ্ছা জানাবেন। ধন্যবাদ মাসুম স্যার, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এজন্য। ওকে, তো সংবিধান লিখেছেন কে? শিল্পী আব্দুর রউফ। আরেকটা বিষয় লিখবেন, সেটা হচ্ছে সংবিধানের অঙ্গ সজ্জা করেছেন, অঙ্গ সজ্জা শিল্পী হাশেম খান। শিল্পী হাশেম খান। আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। আপনাদের কিন্তু আরেকটা কথা বলতেই ভুলে গেছি, জয়নুল আবেদিন। আমাদের সাথে আরও একজন শিক্ষক কিন্তু উপস্থিত আছেন, সচরাচর আমার সাথে উপস্থিত থাকেন না, আজকের আছেন, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় শিশির স্যার। তাকে পাই না আমি, হ্যাঁ, যখন ক্লাস নেই ক্লাসে। ওকে, আজকের ভাগ্যক্রমে তার আসলে অনেক ব্যস্ততা, তো এই জন্য আমাদেরকে সময় দিতে পারেন না। আচ্ছা আচ্ছা, ওকে, এতটুকু লেখা শেষ। বলেন লেখা হলো কিনা এতটুকু? জয়নাল কে? জয়নাল না, জয়নুল আবেদিন। জয়নাল লিখছে, জয়নাল না, জয়নুল আবেদিন। তাহলে ভালো হবে, হ্যাঁ অবশ্যই ভালো হবে। কিন্তু আপনারা তো প্রশ্ন করেন না, হ্যাঁ প্রশ্ন করবেন, হ্যাঁ অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, আমি উত্তর দিব। শিল্পী হাশেম খান, ওকে, থ্যাংক ইউ। যারা এইমাত্র যুক্ত হলেন তাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে সবাই একটু লাইভটি শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। ওকে, তো লেখা হয়েছে, লেখা হলে ডান লিখেন। মাসুম স্যার কি জানো একটা করছে, তবে করছে কি যেন একটা করছে, আমি জানি না, তবে করছে। হ্যাঁ, এই আচ্ছা, যাই হোক, আসি, এরপরে আসি। গেল আমাদের সংবিধানের ইতিহাস এবং সংবিধান সম্পর্কে কিছু তথ্য। এরপরে আমরা যেটা আলোচনা করতে চেয়েছিলাম দ্বিতীয়ত, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে সংবিধানের ভাগ। সংবিধানের ভাগ 11টি। কয়টি? 11টি সংবিধানের ভাগ। সুন্দরভাবে আপনাদেরকে এই 11টা মুখস্থ রাখতে হবে, অবশ্যই রাখতে হবে। 11টা ভাগ কি কি? প্রথম ভাগ প্রজাতন্ত্র, 1 থেকে অনুচ্ছেদ 1 থেকে 7। দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি। মূলনীতি 8 থেকে 25। তৃতীয় ভাগ মৌলিক অধিকার
মৌলিক অধিকার 26 থেকে লিখছে 28 কেমন লাগে? এবার ঠিক আছে, বুঝতেছে না, দাগ পড়তেছে। 26 থেকে 47, হ্যাঁ? এরপরে চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ 48 থেকে 64। এভাবে এগুলো কিভাবে মনে রাখবেন পেইড বেসের সাথে আলোচনা হবে ইনশাআল্লাহ। পঞ্চম ভাগ, হ্যাঁ আমি পড়াইছিলাম এগুলো, কে বলছে? কবে আমি আপনাদের সংবিধান ক্লাস নিয়েছি? কে লিখছে? হ্যাঁ কই, শুধু একটাই কমেন্টস। পঞ্চম ভাগ আইন বিভাগ, কি নাম? এগুলো কবে পড়ছেন রবিনা আপু? আমি তো এগুলো পড়াইনি। অফলাইনে করছিলেন নাকি রুবিনা? অফলাইনে, হ্যাঁ হ্যাঁ হইতে পারে। পঞ্চম ভাগে আইন বিভাগ, আইন বিভাগ 65 থেকে 93। ষষ্ঠ ভাগ বিচার বিভাগ, বিচার বিভাগ 94 থেকে 117। সপ্তম ভাগ নির্বাচন কমিশন, নির্বাচন 16 তারিখে নিয়েছেন আগের ক্লাসে। ওমা কয় কি তো মনে নাই। নির্বাচন কমিশন আগামীকালকের আপনাদের ক্লাস নিব আমি ইনশাল্লাহ। হ্যাঁ 118 থেকে 126। অষ্টম ভাগ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক 127 থেকে 132। এরপরে নবম ভাগ কর্ম কমিশন, 133 থেকে 141। দেখা যায় না? ওকে, নবম ভাগ। এরপরে বাকিটা এখানে লিখি। দশম ভাগ সংবিধান সংশোধনী, একটাই অনুচ্ছেদ 142। এরপরে একাদশ ভাগ বিবিধ 143 থেকে 153। তবে নবম এবং দশম ভাগের মাঝখানে একটা ভাগ আছে। সেই ভাগটা কি? সেই ভাগটা হচ্ছে নবম ক ভাগ। সেটা হচ্ছে জরুরি অবস্থা।
জরুরি অবস্থা। এই জরুরি অবস্থায় 3টা অনুচ্ছেদ থাকে। কয়টা? 3টা অনুচ্ছেদ। 141 ক, 141 খ আর 141 গ। এই 3টে অনুচ্ছেদ নবম ক ভাগে আছে। মনে রাখবেন কোনো ক খ গতে কিন্তু এখানে ব্র্যাকেট হবে না। কেন হবে না? ইনশাল্লাহ এগুলো বলা হবে পরের ক্লাসে। জানতে হলে চোখ রাখুন পরবর্তী ক্লাসে। কেন ক খ গতে এখানে ব্র্যাকেট হবে না, আবার কখন ক খ গতে ব্র্যাকেট হবে, আবার কখন 1 2 হয়, আবার কখন ক খ গতে ব্র্যাকেট হয়। হ্যাঁ, এই বিষয়গুলো হ্যাঁ কালকে নিলেই শেষ হবে। এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। কালকের না, কালকের ওইখানে একটা ক্লাস আছে 7টায়। কালকের 9টায় নিব না, আগামীকালকের 9টায় আপনাদের সাথে বাকি ক্লাসটা নিব ইনশাল্লাহ। ওকে, কালকেরটা পেজে নিব। ওকে, ধন্যবাদ। পঞ্চম সংসদ নির্বাহী বিভাগ কি বলছেন স্যার? এটা কেমন কথা? কোনটা কেমন কথা? ওইটাই হলো স্যার। কোনটা হলো? মৌলিক অধিকার। মৌলিক অধিকার কি স্যার? চেঞ্জ হইলে এত কষ্ট করে পরে লাভ কি? জনি ভাই খুব সুন্দর কথা বলছেন। নির্বাহী বিভাগ, কর্ম কমিশন। হ্যাঁ, নবমের কর্ম কমিশন, ঠিক আছে। ওটা মুখস্থ করছেন গাইড দেখে, এই জন্য মনে আছে, বাকিগুলো মনে নাই। মনে করছেন ওইটাই আসবে খালি। না স্যার পড়াইছেন না, পড়ানো হয় নাই। কি বলতেছেন না বলতেছেন আল্লাহ ভালো জানে। ওকে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে ভাগ কয়টা? ভাগ হচ্ছে 11টা। 11টা ভাগের মধ্যে নবম ভাগের পরে আবার আরেকটা ভাগ আছে, নবম ক ভাগ। তাহলে কিন্তু মোট ভাগ হয়ে যায় 12টা। তবে খাতা কলমে আমাদের 11টা ভাগই বলতে হবে, কিন্তু পড়তে হবে 12টা ভাগ। নবম ক একটা ভাগ আছে, যেটা হচ্ছে জরুরি অবস্থা। এই 141-এর পরে আবার 141 ক, 141 খ, 141 গ, এই ইয়েগুলো আছে। ওকে, তাহলে এই প্রত্যেকটা অনুচ্ছেদ, বিশেষ করে এই পর্যন্ত অনুচ্ছেদগুলো কিন্তু আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। টানা মুখস্থ রাখতে হবে, টানা মুখস্থ রাখতে হবে এই পর্যন্ত। যদি এখানে অফলাইনের কেউ থেকে থাকেন, তারা কিন্তু মুখস্থ পারেন। আমি যাদেরকে পড়িয়েছি ইনশাল্লাহ তারা পারেন। আশা করি যারা আছেন আমাদের পেইড ব্যাচে তারাও পারবেন।